আর কেবল দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। আগামী 25 ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা দিলেন তারেক রহমান। নির্বাচন নিয়ে কোনো প্রতিবেশী দেশের উপদেশ চায় না ঢাকা, বললেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলছেন বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না, কোনো বিচ্ছিন্নতাবাদীকেও প্রশ্রয় দেবে না। নির্বাচন ও আইন শৃঙ্খলা ইস্যু নিয়ে কথা বলতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমি একটু শুরুতে তাদেরকে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন ইশতিয়াক আজিজ উলফাত, সভাপতি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, এবং আছেন মোস্তফা কামাল, উপবার্তা প্রধান, বাংলা ভিশন। দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি আমি একটু প্রথমে জনাব মোস্তফা কামাল আপনার কাছে আসি। নির্বাচন নিয়ে কোনো প্রতিবেশী দেশের উপদেশ চায় না ঢাকা, একই সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না, কোনো বিচ্ছিন্নতাবাদীকেও প্রশ্রয় দিবে না। একই সঙ্গে আজকে আমরা দেখেছি যে ভারতে বাংলাদেশ যে হাই কমিশনার রয়েছেন তাকে তলব করেছে, এবং তারা সেখানে বাংলাদেশ কূটনৈতিক মিশনের, বাংলাদেশে অবস্থিত ভারতের কূটনৈতিক মিশনের নিরাপত্তা চেয়েছে। দুটি ঘটনা দু প্রান্তের, আসলে কেন এই ধরনের হঠাৎ করে? জি, ধন্যবাদ আপনাকে। বিষয়গুলো অত্যন্ত প্রাসঙ্গিক। ওই যে জবান খুলে কথা বলা, পরিষ্কার করে কথা বলা, অর্থাৎ পথে ঘাটের বাংলায় যেটাকে বলে যে ঝাড়ি কাশি দেন, খুশখুশি কাশি না। কোনো প্রতিবেশী দেশ ওটার বলার অপেক্ষা করে না। প্রতিবেশী দেশ মানে ভারত। তারপরেও কূটনৈতিক ভাষায় হয়তো বলা হয় কোনো প্রতিবেশী দেশের। আমাদের প্রতিবেশী বলতে ভারত। তো প্রতিবেশী বলি বন্ধু, কিন্তু এই বন্ধু আমাদের সাথে বন্ধুত্ব আসলে রক্ষা করছে না, না রক্ষা করাতে এই কথাগুলো আসছে। তার উপর আসছে কি বিচ্ছিন্নতাবাদ নিয়ে কথা এসেছে, সন্ত্রাসবাদ নিয়ে কথা এসেছে। তো এটা তো এরই মধ্যে স্পষ্ট, যারা বিতাড়িত হয়েছে 5 আগস্টে, আমরা ফ্যাসিস্ট বলছি, স্বৈরাচার বলছি, নানান শব্দ দিয়ে চিহ্নিত করার চেষ্টা করছি তাদেরকে। তো আদতে তারা কিন্তু সন্ত্রাসী কর্মকাণ্ডই করেছে। তো তাদেরকে তারা আশ্রয় দিয়েছে, শুধু আশ্রয় দেয়নি, প্রশ্রয় দিচ্ছে, মদতও দিচ্ছে। সর্বশেষ বোধহয় একটা অডিও আপনি খেয়াল করেছেন যে আওয়ামী লীগের একজন নেতা অথবা কর্মী বলছিলেন তাদের নেত্রীকে, অডিও যেটা আমরা পেয়েছি, যে এটা করে ফেলবো তো সেটা করে ফেলবো। নেত্রী বলছেন যেটা, যে করে ফেলবো এসব কথা না, করে দেখাও। সেটাই হচ্ছে তথ্য এবং এটাই বাস্তবতা। তাদের এখন সেটাই রাজনীতি, এর বাইরে যাওয়া তাদের সুযোগও নাই। যেহেতু তারা ওই ঘটনার জন্য এখন পর্যন্ত কোনো ক্ষমা চায়নি, অথবা বলছেও না যে আমরা একটু ভুল করেছি। ক্ষমা না চাক, অন্তত দুঃখ প্রকাশ করা অথবা একটু চুপ থাকা, তারা সেটা কোনোটাই করেনি। একদিকে আমাদের সামনে নির্বাচন, আরেক দিকে আমাদের এখানে আইন শৃঙ্খলার কথাটা এসেছে। আমাদের আইনের জায়গায় ঠিক মতোই আছে, শৃঙ্খলাটাতে গোলমাল হচ্ছে। তো শৃঙ্খলার গোলমালের জায়গায় দেখা গেল যে আমাদের একজন প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন। কখন? তফসিল ঘোষণার পর দিন। আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রামে, একজন বন্দরনগরী চট্টগ্রামে, একজন রাজধানীতে। এরকম একটা অবস্থায় আমরা কি দেখলাম, যে এখানে যারা এই সহিংসতাটা করেছে তাকে তো মেরে ফেলারে তাদের অ্যাটেম্প ছিল, পারেনি। তাদের খুব দ্রুত আশ্রয় হয়েছে ভারতে। তো বাংলাদেশের পক্ষ থেকে কিন্তু এখানেও তলব করা হয়েছিল। অতএব তলবের জবাবে আরেকটা তলব হয়েছে। যদি এরকমটা হতো, বাংলাদেশের অভিযোগ তারা গ্রাহ্য করেছে অথবা অন্তত দেখবে বিষয়টা, এরকমও যদি বলতো, তাহলে কিন্তু আজকের এই কথাগুলো আসে না। বরং তারা অস্বীকার করেছে, গ্রাহ্য করেনি কথাগুলো। তো এরকম সময় একদিকে আমরা নির্বাচন নিয়ে আছি, আর একদিকে আইন শৃঙ্খলা। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা খুবই প্রাসঙ্গিক, কিন্তু আইন শৃঙ্খলা সারাক্ষণে প্রাসঙ্গিক। একটা সময় পর্যন্ত আপনিও বোধহয় ইয়েতে দেখেছেন, বাসে দেখেছেন, লেখা থাকতো যে সময়ের চেয়ে জীবনের মূল্য বেশি। কিন্তু গত কয়েকদিনের নমুনায় আরেকজন প্রার্থী যখন নিরাপত্তার অজুহাতে তার প্রার্থীতে প্রত্যাহার করলেন নারায়ণগঞ্জে, তাও নিরাপত্তার প্রশ্ন, তখন দেখা গেল এখন বাস্তবে হয়ে গেছে যে ক্ষেত্র বিশেষে যে নির্বাচনের চেয়ে যেন জীবনের মূল্য বেশি হয়ে গেছে। এটাই বাস্তবতা। চট্টগ্রামে যে প্রার্থী গুলিবিদ্ধ হয়েছেন, ওনার নাম বোধহয় এরশাদুল্লাহ, তিনি সুস্থ হয়ে আবার মাঠে এসেছেন, কিন্তু তাকে তার পরিবার নির্বাচনী প্রচারণায় নামতে দিতে চায় না। কোন পরিবার সেটা চাইবে যে নিরাপত্তার এই ঝুঁকি নিয়ে নির্বাচনের মাঠে থাকা? তো এরকম একটা অবস্থায় অবশ্যই বাংলাদেশ তার বক্তব্য যথারীতি পরিষ্কার করেছে এবং খোলাসা করেছে বলা চলে। যেটা আবার ভারতের তো এটা ছাড়া রাজনীতি আসলে নেই, কূটনীতিও নেই। যেখানে শেখ হাসিনার এখানে পতন হয়েছে, পতনটা প্রকারান্তরে ভারতের পতন হয়েছে। ভারত যেটা কল্পনাও করেনি, ভাবেও নেই।
অথবা স্বপ্নেও কেউ ভাবেনি এরকমটা হবে। তো ওই জায়গায় ভারত ডিস্টার্ব করবে, ওইটা কিন্তু অত্যন্ত স্বাভাবিক। যদি এমনটা হতো যে ভারতও অন্তত দুঃখ প্রকাশ করত, কিন্তু তারা সেটা করবে না, এটা এর মধ্যে পরিষ্কার। তো যখন আমাদের নির্বাচনটা সামনে এবং এটা একটা বিশেষ পরিস্থিতিতে একটা নির্বাচন, ওই রকম সময়ে ভারত যখন এখানকার সন্ত্রাসীদেরকে ওখানে দ্রুত আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, এবং আওয়ামী লীগের প্রচুর সংখ্যক নেতাকর্মী সেখানে অবস্থান করছে, তারা এখানকার সন্ত্রাসীদের সাথে নিয়মিত যোগাযোগ করছে, অবিরাম ডিস্টার্ব করছে, যেটা গতকাল আপনি প্রধান উপদেষ্টার বক্তব্য কিন্তু ঝরঝরে বক্তব্য ছিল। প্রধান উপদেষ্টার গতকালের বক্তব্যটা ছোট্ট কিন্তু পরিষ্কার, যে ওখান থেকে ব্যাপক ডিস্টার্ব করা হচ্ছে। এবং তিনি বলেছেন যে যারা বিতাড়িত বা ফ্যাসিস্ট তাদের বন্ধুরা চাচ্ছে এরকম। তো বন্ধুরা বলতে এটা আর ঘোমটা দেওয়ার দরকার নাই, বন্ধুরা মানে ভারত চাচ্ছে এরকম। ওই জায়গায় আমাদের প্রত্যেকের কিন্তু সতর্ক হওয়ার বিষয় আছে। আর সতর্কতা কয়েক জায়গায়, একটা হচ্ছে নির্বাচনটা যেন বাধাগ্রস্ত না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, তার উপর টার্গেট কিলিংয়ের কিন্তু একটা কথা এসেছে। শুধু কথা পর্যন্তই নয়, এটা কিন্তু নির্বাচন কমিশনও জানানো হয়েছে, কয়েকজন উপদেষ্টাকেও জানানো হয়েছে। সর্বশেষ যখন প্রধান উপদেষ্টা নিজেই এই ঝুঁকিপূর্ণ অবস্থাটার কথা বললেন, সেই ক্ষেত্রে আসলে আমরা কিন্তু এক ধরনের একটা খুব বাজে পরিস্থিতির মধ্যে আছি। তো এই জায়গাতে আশা করি প্রধান উপদেষ্টার যে আহ্বান, যে রাজনৈতিক দলগুলো বলতে আমরা বুঝে নেব বিএনপি, জামাতে ইসলামী, তাদেরকেই, যে তাদেরকে বলছে কাছাকাছি থাকতে, তাদের মধ্যে যেন দ্বন্দ্ব বিবাদটা না আসে। তো একটা প্রশ্ন এসেছে যে তাদের মধ্যে দ্বন্দ্ব বিবাদ আছে কিনা। আছে বলেই কিন্তু পলাতকরা ওই সুযোগটা পাচ্ছে, এবং স্বাভাবিকভাবেই তারা ওই সুযোগটা নেবে। আর সেটাই তো তাদের এখনকার রাজনীতি, এছাড়া তাদের কিন্তু রাজনীতি নেই, যেহেতু তারা নির্বাচনের মাঠে নেই। ডিস্টার্ব করাটাই তাদের এখনকার একমাত্র রাজনীতির মতো। তো ওই জায়গায় বাংলাদেশ যথার্থ রিয়েকশন দিয়েছে, একদম যথার্থ রিয়েকশন। সেটা আশা করা যায় যে বিশ্ব গণমাধ্যমও কিন্তু সেটা গুরুত্ব পেয়েছে, আর দেশীয় গণমাধ্যমে তো পেয়েছেই। আসবো আপনার কাছে। আমি একটু জনাব ইশতিয়াক আজিজ উলফাত আপনার কাছে আসি। হঠাৎ করে দুটি দেশে পাল্টাপাল্টি তলবের ঘটনা আমরা লক্ষ্য করেছি, এবং বাংলাদেশে গুলিবিদ্ধের ঘটনা বলা হচ্ছে যে যিনি গুলিবিদ্ধ করেছেন ওসমান হাদিকে, তিনি পার্শ্ববর্তী দেশে গেছেন। আজকের ঘটনাগুলো সবকিছু মিলিয়ে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, এই ঘটনাগুলোকে কিভাবে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে। আমরা একটা খুব ক্রিটিক্যাল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। এই নির্বাচন একটা ডেট দিয়েছে, ইশতেহার দিয়ে দিয়েছে, এবং এই নির্বাচনটা হতেই হবে। বাংলাদেশের স্থায়িত্বের জন্য, ফর লট অফ পলিটিক্যাল রিজনস, নির্বাচন একটা দেশের জন্য খুবই প্রয়োজন, দরকার। দেশের ভালোর জন্য, দেশের ইকোনমি, দেশের আইন শৃঙ্খলা, দেশের সব অল সাইডস অফ লাইফ একটা নির্বাচন দরকার, যেখানে একটা সরকার গঠন হবে মানুষের চয়েস মতন, এবং একটি স্থিতিশীল সরকার দরকার, যাতে আমরা যেই এই গত 2 বছরের এবং তার আগের 15 বছরের যে আমরা অস্থিরতা দেখেছি, যেই দুর্নীতি দেখেছি, যেই গুম হত্যার রাজনীতি দেখেছি, সেটা থেকে বেরিয়ে এসে একটা সরকার, এই সরকারটা, সামনের সরকারটা একটা খুব অ্যাকিউট প্রবলেম ফেস করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আপনি নির্বাচনের কথা বলছেন, আমি একটু যুক্ত করি আপনার সঙ্গে, যে নির্বাচন নিয়ে কোনো প্রতিবেশী দেশের উপদেশ চায় না। আজকে পররাষ্ট্র উপদেষ্টা তিনি কথা বলছেন, উপদেশ কারা আসলে দিতে চেয়েছিল? বা তার তো উপদেশ তো বলতে, উপদেশ হলো ভালো জিনিস দেয়, পজিটিভ থিং। কিন্তু যারা আমাদেরকে উপদেশের ইয়েতে ওই নেগেটিভ জিনিস ঢুকিয়ে দেবে আমাদের দেশের মধ্যে, সেটা তো স্পষ্ট। এখন কথা হচ্ছে কি, আমাকে অনেকে বলে যে আপনি এরম করে কথা বলেন কেন, স্পষ্ট কথা বলেন, সোজাসুজি কথা বলেন। দেখেন, আমার স্বাধীন করা দেশ, আমি একটা মুক্তিযোদ্ধা, আমি এই দেশ স্বাধীন করেছি যুদ্ধ করে। আমার বড় ভাই এই দেশে জন্য তার জান দিয়েছে, তাই সে শাহাদাত বরণ করেছে, আশফাকুজ্জামান বীর উত্তম। আমার বাবাকে আমার জন্য ধরে নিয়ে গেছে পাকিস্তান আর্মি, টর্চার করেছে 17 দিন। আমার স্বাধীন করা দেশে আমি যদি আমার কথার লাগাম আমি যদি টেনে ধরি, তাহলে এটা ঠিক না। আমি যা মনে করি, যা ফিল করি, আমি তাই বলবো। ভারত বাংলাদেশের ভালো কোনো দিন চায় না। ভারত ডে 1 থেকে তাদের ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে। এই যে আজকে 17ই ডিসেম্বর, এই 54 বছর আগে সাবরমতী উদ্যানে সারেন্ডার ট্রিটিতে তারা তাদের
আসল মুখটা দেখিয়ে দিয়েছে। তারা আমাদের সর্বাধিনায়ককে পাঠিয়ে দিয়েছে সিলেটে, সেখানে তার হেলিকপ্টারে গুলিবর্ষণ করিয়েছে। সেই হেলিকপ্টারে ছিল শেখ কামাল, ওসমানী সাহেব আর ডক্টর জাফরুল্লাহ আর ব্রিগেডিয়ার রৌফ। কাজে আমার কথাটা এটা বই খুঁজলেই এটা বেরিয়ে আসবে। তো সরিয়ে দিয়ে তাকে একটা ভণ্ড একটা দিকে নিয়ে গেল আমাদের সারেন্ডার সেরেমনিটাকে। হ্যাঁ, আমরা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন হয়েছে, এখন কিছু ক্রেডিট তো ইন্ডিয়া নেবেই, চেষ্টাই করবে, কিন্তু পুরো আমাদেরকে বাদ দিয়ে এই যুদ্ধের ইয়ে থেকে স্টেজ থেকে এটা হলো কি, পাকিস্তান যুদ্ধে হেরে গিয়ে ভারতের কাছে আত্মসমর্পণ করলো। হ্যাঁ, সেটা 54 বছর পর এই গতকালকে পর্যন্ত মোদি বলেছে যে হ্যাঁ আমাদের দেশ হ্যাঁ খুব বীরত্ব দেখিয়েছে, হ্যাঁ পাকিস্তানকে পরাজিত করেছে। ওই জিনিসটি আবার সাপোর্ট করলো রাহুল। কাজেই তাদের ইন্টারন্যাশনাল রিলেশনসের ব্যাপারে, আমাদের বাংলাদেশকে হ্যান্ডেল করবার ব্যাপারে তারা কিন্তু একমত। কাজে ওদিক থেকে আমরা কোনো সময় কোনো হেল্প আমরা পাবো না, আমাদের হেল্পের দরকারও নাই। উই আর এন ইন্ডিপেন্ডেন্ট সভরেন স্টেট। আমাদের নিজের শক্তিতে নিজের পায়ে আমাদের চলতে হবে, সাহস দেখিয়ে, যে সাহস সবসময় দেখিয়েছেন জিয়াউর রহমান সাহেব, প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পররাষ্ট্র উপদেষ্টার এই কথা কেন বলতে হলো? মানে প্রতিবেশী দেশের পক্ষ থেকে কি কোনো উপদেশ এসেছিল? সারাক্ষণ তো তারা উপদেশ দিচ্ছে, উপদেশটাকে উনি ঘুরিয়ে সোজা ডিপ্লোম্যাটিক ভাষার ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, যেটা আমি করব না। তারা আমাদের দেশে ইলেকশন পর্যন্ত এই সমস্ত অ্যাক্টিভিটিস হাদিকে মারার থেকে আরম্ভ করে এরকম চলতে থাকবে, চেষ্টা করবে। এখন আমাদের দেশের মানুষকে এটা প্রতিহত করতে হবে। খালি আইনশৃঙ্খলা বাহিনী একলা এটা জিনিসটা করতে পারবে না, আমাদের সজাগ থাকতে হবে, আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে। আপনি আবার ওই ঐক্যই বা আপনি রাখবেন কেমন করে? কারণ জামাত যেইভাবে ওদের রূপ পাল্টাচ্ছে, হ্যাঁ, ওই 71-এর কেঁচো আজকে হয়েছে অজগর। হ্যাঁ, আজকে তাদের কি প্রতাপ, তাদের কী রকম কথাবার্তা। নির্বাচনটা হোক, নির্বাচনে সব সময় আমরা বাঙালিরা সঠিক জায়গায় আমরা ভোটটা দিয়েছি। হ্যাঁ, 70-এ, 91-এ, 2001-এ সবসময় ভালো আমরা ভোটটা দিয়েছি। কাজে এইবার আরও একটা মজার ব্যাপার আছে, আপনাকে বলি। আপনি তো এই প্রজন্মের, আমাদের পরের প্রজন্মের, আপনারা 3 বার আপনারা কোনো নির্বাচন ভোট দিতে পারেন নাই। আপনাদের বয়সী যারা 5 থেকে 6 কোটি, তারা উন্মুখ হয়ে আছে তাদের ভোটটা নিয়ে, সঠিক জায়গায় ভোটটা তারা দেবে। এটা তাদের দেশ হবে। আমরা তো স্বাধীন করে আমরা তো আজকে বড় হয়ে গেছি, শহীদরা তো চলে গেছে দেশটা আমাদেরকে দিয়ে, আমাদের পরিচালনা করবার জন্য। আমরা এই আওয়ামী লীগের জন্য, তাদের অপরাজনীতি, তাদের সব কিছু যুদ্ধ না করে আমরা তাদেরকে দেশটা পরিচালনা করতে দিলাম। হ্যাঁ, তারা কিন্তু ক্ষমতা নিয়ে তারা এই স্বাধীনতার পক্ষের আর বিপক্ষের করে ফেললো। আমরা যারা যুদ্ধ করলাম, জিয়াউর রহমান সাহেব স্বাধীনতা ঘোষণা করলেন, জিয়াউর রহমান সাহেব নিজে যুদ্ধ করলেন, তাকে বানিয়ে দিল আইএসআই চর। হ্যাঁ, আর যে নাকি পাকিস্তানে সারেন্ডার করে গিয়ে 9 মাস সে অন্তরীণ রইল, তাকে ছোটাবার জন্য আমরা 9 মাস যুদ্ধ করলাম সামনে রেখে। কিন্তু তারা কি করলো? তারা কয়েকদিনের মধ্যেই দেশে স্বৈরাচার হয়ে গেল। হ্যাঁ, দেশটাকে কোন জায়গায় নিয়ে গেল। আবার অপেক্ষা করতে হয়েছে দেশের মানুষকে, আপনাদের অপেক্ষা করতে হয়েছে অনেক দিন দেখার জন্য 72 থেকে 75 আওয়ামী লীগ কী করেছে। এবং এই যে 2014 থেকে 2024 আওয়ামী লীগ যা করলো, সেটা স্পষ্টভাবে দেখিয়ে দেয় যে আওয়ামী লীগ কী। এখন ব্যাপার হচ্ছে কি, আওয়ামী লীগ একবার জামাতের পিঠ চুলকায়, জামাত আওয়ামী লীগের পিঠ চুলকায়। 72-এ শেখ মুজিবুর রহমান ক্ষমা করে দিল জামাতকে। আবার এই 25-এর এই 24-এর এই আন্দোলনের 5 তারিখে কয়েকদিন পরেই জামাত অ্যানাউন্স করলো আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি। আপনারা কে ক্ষমা করবার? 71-এ শেখ মুজিবুর রহমানকে ক্ষমা করবার, যে আমরা আমাদের বাপ মা, আমাদের ভাই বোন, আমাদের মা বোনদেরকে যারা মারলো, হত্যা করলো, ধর্ষণ করলো, তাদের ক্ষমা করে দেওয়ার। আর এইবার জামাত, আপনারা কি? আপনাদের তো আমরা থাকতে দিয়েছি। আপনারা পাকিস্তানও চান নাই, আপনারা বাংলাদেশও চান নাই, আপনারা আমাদের সাথে যুদ্ধ করেছেন 71-এ। হ্যাঁ, আপনাদের ক্ষমা করে দিয়েছি আমরা। আর আজকে আপনারা এত বড় আস্ফালন আপনাদের। বিরোধী থেকে ফিরে এসে আলোচনা ফিরতে চাই। আমি একটু প্রশ্ন রাখতেছি জনাব মোস্তফা কামাল আপনার কাছে। নির্বাচনী কর্মকর্তাদের, বিশেষ করে রিটার্নিং কর্মকর্তা লেভেলের যারা আছে, নিরাপত্তা নিশ্চিতের, পুলিশি নিরাপত্তা চেয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে ওসমান হাদির উপর গুলিবিদ্ধের ঘটনা, সবকিছু মিলিয়ে নির্বাচন নিয়ে শঙ্কা কাটলেও কিন্তু নিরাপত্তার শঙ্কা আসলে কতটা কাটছে বা সে প্রস্তুতি সরকারের আপনি দেখেন কিনা, প্রশ্নটি রেখে আমি বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, আর ট্রাভেল দেশ সন্ধান নিচ্ছে একটু ছোট্ট বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন।
আর কেবল দেশ আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব মোস্তফা কামাল, আপনার কাছে প্রশ্ন ছিল যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং স্বয়ং নির্বাচন কমিশনের যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে তাদের নিরাপত্তা, পুলিশের নিরাপত্তা চেয়েও আবেদন করা হয়েছে। জি, যৌক্তিকভাবেই করেছেন। যখন নিরাপত্তার সংকট থাকবে তখন তো আমি নিরাপত্তা চাইবো, এটাই স্বাভাবিক। তাহলে এখন দেখেন কার কার নিরাপত্তার প্রশ্ন। প্রার্থীদের নিরাপত্তার প্রশ্ন, যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন অর্থাৎ কর্মকর্তা পর্যায়ে তাদের নিরাপত্তার প্রশ্ন আছে, ভোটারদের তো নিরাপত্তার প্রশ্ন আছে। বাস্তবতা হচ্ছে বিএনপি এবং জামাতে ইসলাম যে দুটো বড় দল অর্থাৎ আন্দোলনের অন্যতম শরিক, নতুন পার্টি আবার এনসিপি, তাদের মধ্যে যদি এই বিরোধটা এভাবে না পাকতো এই সময়ে এসে, হয়তোবা নিরাপত্তার প্রশ্নটা এত প্রাসঙ্গিক হতো না। আর এখানে একটা বিষয় ক্লিয়ার করা দরকার, ভারত এখানে প্রাসঙ্গিক আরও বেশি। আমাদের উপদেষ্টা একদম যথার্থ বলেছেন যে তাদের পরামর্শ দরকার নাই, বাংলায় বলে দাঁড় হয় এটা, ইংরেজিতে প্রেসক্রিপশন। তো ভারতের প্রেসক্রিপশন তো আমরা গত 3টা নির্বাচনে সরাসরি ভারতের প্রেসক্রিপশনে হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, ট্রাক ইগল অর্থাৎ আমি ডামি যে নির্বাচন এটাও হয়েছে, বিনা ভোটে 154 জন জিতেছে, এগুলো কিন্তু ভারতের প্রেসক্রিপশনের নির্বাচন। এবং ভারত কিন্তু প্রেসক্রিপশন দিতে সশরীরেও সুজাতা সিং এই দেশে চলে এসেছিলেন, আপনার বোধহয় মনে আছে। তো এক পর্যায়ে প্রেসক্রিপশন দিয়েছিলেন তারা জেনারেল এরশাদকে, ওনার একবার একটা মোচড় দেওয়ার ইচ্ছা হয়েছিল, মনে আছে বোধহয় আপনার। তো দেখা গেল র্যাব ওনাকে চিকিৎসা দিতে চায় 2014-তে। হ্যাঁ, উনি প্রশ্ন তুলছেন যে র্যাব চিকিৎসা কি করে দেবে, তারা নিয়ে গেছে সিএমএসে, নিশ্চয়ই নাটক আপনার মনে আছে। অর্থাৎ এগুলো যাবতীয় কিন্তু ভারতের প্রেসক্রিপশন। তো ওইটার জের যখন আমরা সইছি, তো ওইটার জের সইতে সইতে এখন আমাদেরকে নিরাপত্তা নিয়ে এই নির্বাচনের সময় এসে নিরাপত্তার কথা ব্যাপকভাবে ভাবতে হচ্ছে। আর ভাবাটা অনিবার্য। যতক্ষণ পর্যন্ত আপনি সাবলীলভাবে ভোট কেন্দ্রে যেতে না পারবেন, প্রচার কাজ করতে না পারবেন, সেটা কিন্তু এক ধরনের বাধা। আর এতই লজ্জাজনক যে বাধার প্রধান শক্তি আওয়ামী লীগ, তারা নির্বাচনে নেই, তারপরও তারা বাধা দিতে পারছে। এটা কিন্তু তাদের কাছে হয়তো তাদের অ্যাচিভমেন্ট মনে হবে যে আমরা ডিস্টার্ব করতে পারছি। তো ওই রকম একটা জায়গায় এসে আমি এখনও বিশ্বাস করি বা গত কয়েক বছরের আন্দোলনের যেই ফলো আপ দেখি, বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি বা আরও যারা যারা আছে তাদের বিরোধটা যদি কমে যায়, নিশ্চয়ই নিরাপত্তার এই সংকটটা থাকবে না। আর নিরাপত্তার সংকট না থাকলে কি হবে? লড়াই হবে, প্রতিযোগিতা হবে। কিন্তু তাদের মধ্যে আচরণগতভাবে আপনি খেয়াল করুন, লড়াইয়ের আচরণ নেই, প্রতিদ্বন্দ্বিতার আচরণ নেই, আচরণ আছে শত্রুতার। তো এতে করে এই শত্রুতার মধ্য দিয়ে আওয়ামী লীগের অভাবটা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। আপনি আওয়ামী লীগের শত শত নেতা পালিয়েছে, কিন্তু হাজার হাজার নেতা এবং কর্মী তো বাংলাদেশে আছে, তারা কিন্তু অত্যন্ত দক্ষ। আর ভারত আমাদের অত্যন্ত পাশে। শেখ হাসিনা যেটা বলেছেন আপনার বোধহয় মনে থাকার কথা, যে আমি পাশে আছি, চট করে একদিন চলে আসবো, তোমরা ভয় পাবা না। আবার তার আক্রোশের মাত্রাটাও বুঝতে হবে আপনার, কাউকে শান্তিতে থাকতে না দেওয়ার একটা শপথের কথা তিনি বলেছেন। সর্বশেষ যে অডিওটা আমরা দেখেছি ওখানে কি বলেছেন, যে তোমরা শুধু মুখে মুখে বলো এটা করবা তো সেটা করবা, করে দেখাও। বড় ভয়ানক কথা। কিন্তু একটা পর্যায়ে এমন কথা আছে, সেটা আরো মাস কয়েক আগের, যে এনসিপির প্রতি তার একটা চরম আক্রোশ আছে। তিনি বলেছেন একটাকেও ছাড়া হবে না। একটাকেও ছাড়া হবে না বলতে গিয়ে দ্বিতীয় বাক্যে বলেছেন যে শুনলাম একটাই নাকি বিয়ে করেছে, এনসিপির একটাই নাকি বিয়ে করছে, তার বাড়ি কোথায়, শ্বশুর বাড়ি কোথায়, খবর নাও। তার মানে আপনি ভাবেন তো আক্রোশটা কোন মাত্রায়, যে শুধু এনসিপিকেই দেখবে না, তার শ্বশুর বাড়িরও খবর নিয়ে ছাড়বে। এগুলো কিন্তু বুঝার বিষয়, কানে কানে কোয়ার বিষয় নয়। এই জন্য আমি যেটা বলছিলাম শুরুতেই, যে এখন কাশিটা ঝাড়ি কাশিয়ে দিতে হবে, পরিষ্কার করে বলতে হবে। মিনমিন করে বলার সময় কিন্তু এখন আর নেই। তো যেটা বিএনপি বরাবরে কিন্তু গত 17-18 বছর যে অসহ্য যন্ত্রণা তারা সয়েছে, এখনো টিকে আছে। চারটিখানি কথা নয় কিন্তু, আওয়ামী লীগের মতো একটা দল বিএনপিকে টার্গেট করেছে যে দলটিকে নিঃশেষ করে দেবে। আবার উলফাত ভাইয়ের বোধ আরও বেশি মনে থাকার কথা, আওয়ামী লীগের মধ্যে বিএনপির কিছু হিতাকাঙ্ক্ষী ছিল, ব্যাপক হিতাকাঙ্ক্ষী। তারা মাঝে মধ্যে বুদ্ধি দিত যে বিএনপির নেতাকে, তারেক রহমানকে মাইনাস করে দেন, দলটা ভালোভাবে চলবে, ইন্ডিয়াও আপনাদেরকে পছন্দ করবে, ওখান থেকে ভালো প্রেসক্রিপশন পাবেন। কিন্তু বিএনপি এই খেলায় জড়ায়নি, ওখানে বিএনপি বিচক্ষণতার পরিচয় দিয়েছে। তো এই বিচক্ষণতার পরিচয় দিতে দিতে বিচক্ষণ থাকা বোধহয় বিএনপির জন্য কিছুটা নিয়তির মতো হয়ে গেছে। জামাতে ইসলামী যেই মাত্রায় তাদেরকে ডিস্টার্ব করছে, ওখানেও বিএনপির কিন্তু সহ্য করতে হচ্ছে পারিপার্শ্বিক বাস্তবতায়। তো এই সহ্য করতে করতে যেটাকে বলে যে বুক মাটিতে লেগে যাওয়া, বিএনপি এখনো ক্ষমতায় যায় নাই, কিন্তু আপনি আক্রোশের মাত্রা দেখেন যে ক্ষমতায় যাওয়ার আগে দলটাকে কাবু করে ফেলা,
ওই কাবু পর্যায়ে তারা আবার সইছে নিয়মিত, পুরো প্রতিক্রিয়া দিচ্ছে না। গত কয়েকদিনও কিন্তু বিএনপি দেখবেন পরিষ্কার করতো না, একটি দল বা কোন দল এইভাবে কথা বলতো, আজকে 2-3 দিন ধরে জামাতের নামটা উচ্চারণ করছে। তো এটা যেন মাত্রাগতভাবে সামনে আর না বাড়ে, সেই ক্ষেত্রে প্রধান উপদেষ্টার আহ্বানটাকে আমি এখানে গুরুত্ব দিতে চাই। এই কারণে তিনি বলেছেন যে তাদের এই বিরোধটা যেন কমে আসে, এটা যেন সংঘাতের দিকে রূপ না নেয়। সংঘাতের দিকে রূপ নিলে যারা বড় রকমের সংঘাত আশা করছেন, নাশকতা আশা করছেন, তাদের জন্য বেশি সুবিধা হয়। প্রধান উপদেষ্টার ভাষণে, ছোট্ট ভাষণের মধ্যে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। তো সেই জায়গায় যেহেতু আমার সাথে উলফাত ভাই আছেন, অত্যন্ত প্র্যাকটিক্যাল মানুষ, ওনার আবেগ, ওনার বেদনা কিন্তু খুব কম সংখ্যক জীবিতরা আছেন, যে কারণে ওনার কথার মধ্যেও কিন্তু একটা স্পষ্টতা আছে। তো সেই জায়গায় তাদের দায়িত্বটা বেশি। প্রথমত মুক্তিযুদ্ধ হিসেবে একটা দায়িত্ব, দ্বিতীয়ত বড় দল হিসাবে আরেকটা দায়িত্ব। এই দুই দায়িত্বের কেমিস্ট্রিতে বরং জামাতের সাথে অথবা এনসিপির সাথে বিরোধ কমানো যায় কিনা, প্রতিযোগিতা হোক, প্রতিযোগিতার জন্য মানুষ অপেক্ষা করছে, মানুষ একটা ভোট দিতে চায়। এই ভোটের পথে যখন আপনি নিরাপত্তা সংকট প্রত্যেকের জন্য, শুধু প্রার্থীদের জন্য তা তো নয়, একজন যে মৃত্যু হয়েছে চট্টগ্রামে তিনি তো প্রার্থী নন। তো মৃত্যু কেউ কারোটা যেমন কামনা করে না, তারও কিন্তু একটা পরিবার আছে, কোনো পরিবার কিন্তু চায় না যে ছেড়ে দিতে রাস্তায়। তো যেখানে এখানে যান বলেন, মাল বলেন, সবকিছু একটা ঝুঁকির মধ্যে আছে, সেই ক্ষেত্রে আমরা কতক্ষণ নির্বাচনের দিকে থাকব আর কতক্ষণ আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে থাকব। পুলিশ দিয়ে বা লাইসেন্স করা অস্ত্র দিয়ে নিরাপত্তা হয় না, সেটা আমার চেয়ে উলফত ভাইরা অত্যন্ত ভালো জানেন। আমি একটু যারা পিছিয়ে কাজ উলফত আপনার কাছে 2 মিনিটের জন্য আসতে চাই নিরাপত্তা বিষয়টি নিয়ে। এখন সময় আর 1 মাসের কিছু বেশি সময় বাকি আছে, নিরাপত্তার সংখ্যা আসলে কতটা কাটছে সংক্ষেপে যদি একটু বলেন। না, নিরাপত্তার সংখ্যা খুব যে কাটছে তা না, কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, হ্যাঁ, উনি বিচক্ষণ মানুষ। হ্যাঁ, উনি বলেছেন বিগিনিং থেকেই যে আমি একটা নির্বাচন দেব, আর এমন একটা নির্বাচন দেব যে এক্সাম্পল হয়ে থাকবে। হ্যাঁ, তো সেই কারণে আমরা এটা বিশ্বাস করতে পারি, এবং তার বিগত দিনের স্টেটমেন্টগুলো অন ইলেকশন, ওখানে সে কোনো কম্প্রোমাইজের মধ্যে যান নাই। ইলেকশন হবে এবং ঠিক টাইম মতনই হবে এবং একটা ভালো রেজাল্ট বেরোবে। ধন্যবাদ। আমি বিরতি থেকে এসে আলোচনা আবারও ফিরতে চাই। প্রিয় দর্শক, আর কেবল দেশ সন্ধ্যা নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। কেবল দেশ সন্ধ্যা আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ইশতিয়াক আজিজ উলফত আপনার কাছে আসছি। আগামী 25 ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা নিজেই দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ফেরা বাংলাদেশের রাজনীতিতে কি ইতিবাচক মোড় নেবে কিনা? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। খুব ভালো হয়েছে যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব নিজেরটা দিয়েছে, কারণ অনেক ছিল এটা নিয়ে, হ্যাঁ, যে আসবেন কি আসবেন না, হ্যাঁ, শুনতে যায় মানুষের রিউমার বাজে ভরা ছিল। উনি নিজে দিয়ে এটা সব কিছুর অবসান করে দিয়েছেন। দেখেন, উনি একজন নেতা যে এই অল্প বয়সে উনি লন্ডনে গিয়ে 18 বছর কাটালেন, কিন্তু ওনার লিডারশিপটা মানুষ মেনে নিয়েছে। হ্যাঁ, উনি দলটাকে ধরে রাখতে পেরেছেন, অ্যান্ড আফটার 18 years ইজ কামিং ব্যাক টু হিজ কান্ট্রি ইন দ্য হ্যান্ডস অফ হিজ ফেলো বিংস, যারা তাকে নেতা হিসেবে মেনে নিয়েছে। এরকম হয়েছে ঘটনা, ঐতিহাসিক জায়গায় চলে গেছে আমাদের তারেক রহমান সাহেব। কারণ খোমেনিকে আপনার মনে আছে যে ফ্রান্সে অনেক দিন ছিল, ভ্লাদিমির লেনিন উনি বিদেশে অনেক দিন ছিলেন, ফিদেল কাস্ত্রো অনেক দিন ছিলেন। ওনারা সবাই বিদেশ থেকে দেশে ফিরে এসে তাদের দেশকে এগিয়ে নিয়ে গেছে। সেই সিমিলার জিনিস এখন হচ্ছে। ওনার আশাতে ইট উইল চেঞ্জ অল ইকুয়েশনস। ওনার আসার পর দেশ যেভাবে একটা ইন্সপিরেশন পাবে, যেভাবে এগিয়ে যাবে, সেটা আর কারুর কোনো কারণেই এরকম আমরা দেখতে পারবো না। এখন এটা হচ্ছে গিয়ে কি যে, আর 25 তারিখে আমি অনুরোধ করব আমাদের দেশবাসীকে, ঢাকার মানুষদেরকে, যে একটু সাবধানে বের হবেন, কারণ তাকে ওয়েলকাম করার জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে যাবে। হ্যাঁ, তবে আমাদের উনি বোধহয় এয়ারপোর্ট থেকে উনি যাবেন এই এভার কেয়ারে, হ্যাঁ, ওই যাবেন তার মাকে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে। হ্যাঁ, এটা একটা
একটা ঐতিহাসিক জিনিস, মুহূর্ত হবে ঐতিহাসিক মোড় হবে বাংলাদেশের জন্য, দ্য রিটার্ন অফ দ্য মেসায়া, দ্য রিটার্ন অফ তারেক রহমান টু বাংলাদেশ। অসংখ্য ধন্যবাদ। আমি জনাব মোস্তফা কামাল আপনাকে দিয়ে শেষ করতে চাই, বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক কি পরিবর্তন আসবে, কোন দিকে মোড় নেবে তারেক একটা রহমানের ইতিবাচক ফেরায়? মোড় অবশ্যই নেবে। প্রথমত তো একটা উলফাত ভাই বলে ফেলেছেন যে বাংলাদেশে একটা দৃষ্টান্ত তৈরি হয়েছে যে দেশে না থেকেও তাও টানা 17-18 বছর যে একটা দলকে নেতৃত্ব দেওয়া যায়, শুধু নেতৃত্ব দেওয়া যায় না, দলটিকে রক্ষাও করা যায়। শুধু রক্ষাই নয়, দলটিকে আরো হৃষ্ট পুষ্ট সমৃদ্ধ করা যায়, সেটার একটা দৃষ্টান্ত তিনি তৈরি করেছেন। আমি 30 সেকেন্ডে শেষ করে দিচ্ছি আপনাকে। আসার আগে তিনি যে বক্তব্যটা দিয়েছেন, চমৎকার একটি কথা বলেছেন, 10 কথার এক কথা। ওখানে তার যে সহচররা আছেন বা রাজনৈতিক নেতা কর্মীরা আছেন, তাদেরকে তিনি অনুরোধ জানিয়েছেন, তাদের কাছ থেকে কথা নিয়েছেন শপথের মতো করে, যে তারা ওখান থেকে তাকে বিদায় দেওয়ার সময় বিমানবন্দরে জড়ো হবেন না। চমৎকার সিদ্ধান্ত কিন্তু। তো ওটার ফলো আপ হিসাবে বাংলাদেশ থেকেও যারা আছেন নেতৃত্বে, তারাও যদি এরকম একটা সিদ্ধান্ত নিতে পারেন যে তারাও বিমানবন্দরে গিয়ে এভাবে জড়ো হবেন না, সেটা বোধহয় দলটির জন্য ভালো হবে। তারেক রহমান সাহেব ওখানে যে নির্দেশনা দিয়েছেন, ওই নির্দেশনার ফলো আপ হবে এবং সামগ্রিকভাবে দেশটির জন্য ভালো হবে। কারণ আপনার আলোচনাটা শুরু হয়েছিল আজকে আইন শৃঙ্খলা নিয়ে, অর্থাৎ আমি আর ব্যাখ্যা না করে শুধু এতটুকুই বললাম। এখানেও যদি বিএনপির রাজনৈতিক নেতাকর্মীরা জড়ো না হওয়া, সিদ্ধান্ত নিয়ে জড়ো না হওয়া, সেটাও কিন্তু একটা সাংগঠনিক কাজ, বিশাল কাজ। যদি বিএনপিও দৃষ্টান্ত তৈরি করতে পারে, নিশ্চয় আমরা ভালো কিছু দেখব। আর যদি জড়ো হয়ে কোনো পরিস্থিতি তৈরি করতে চায়, নিজেদেরকে শো আপ করতে চায়, সেটা ভালো নাও হতে পারে, হয়তো বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা ঘটে যেতে দেখতে পারি। ব্যাখ্যায় আর না গেলাম। অসংখ্য ধন্যবাদ জনাব মোস্তফা কামাল এবং ইশতিয়াক নট পসিবল। দুজনকে অসংখ্য ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আর কাবেল দেশ সন্ধ্যায় নিচ্ছি, দেশ সন্ধ্যায় আজ এখানেই শেষ করছি। আবার দেখাবো আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।